আমি পায়েল। শাইন টিভির সকল দর্শককে স্বাগত জানিয়ে চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। আশ্বাস দিয়েছে অনেকবার, কিন্তু সাহায্য পাননি কেউই। মিটিং মিছিল সবেতেই প্রথমেই কাটছাট হয়েছে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে থাকা সারি সারি ঘোড়াগুলি। তাও কোনো মতে চলছিল কারবার। কিন্তু করোনা মহামারী থেকে ভয়াবহ আমফান কাটিয়ে কেমন আছে কলকাতার প্রাচীনতম ঐতিহ্য ঘোড়া সাফারি? কলকাতা তথা পুরো বিশ্বের নজর কাড়া ঐতিহ্য ঘোড়ার গাড়ি সেই ব্রিটিশ আমল থেকে শুরু এর যাত্রা চলে আসছে বহু দিন ধরে। আমরা জানি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যাওয়া মানেই ঘোড়ার গাড়িতে চাপা, কিন্তু এক বিশ্বের এক ভয়াবহ মহামারী গ্রাস করেছিল সবাইকেই। তার ফলে অর্থনৈতিক মন্দায় পড়েছেন সকলে। কিন্তু ঘোড়ার গাড়ির কি অবস্থা, তাদের ব্যবসার কি অবস্থা, তাদের কথা কি কেউ চিন্তা করেছেন? তাদের পাশে কি কেউ এসে দাঁড়িয়েছেন? কিভাবে কাটালেন লকডাউনের সময়? কিভাবে যাচ্ছে এখন তাদের সময়? কেমন আছে সেই সব ঘোড়াগুলো যারা সেই সকল ঘুরতে আসা ছোট ছোট ছেলে মেয়ে থেকে বড় সকলকে আনন্দ দিত? তাদের ঘোড়াদের যারা দেখাশোনা করেন তাদের সাথে কথা বলে এবং তাদের পরিস্থিতি আমরা আজকে শাইন টিভি 24x7 এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। চলুন ঘুরে দেখা যাক তাদের পরিস্থিতি কি। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলে তাদের যাত্রা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে সকালে আসার সময় একটাই আশা বুক বাঁধে, হয়তো আজ কিছু ভালো রোজগার হবে। কিন্তু করোনা পরবর্তী সময় সেই আশাও করা যেন কোথাও বৃথা হয়ে যাচ্ছে। তাদের কথা মতন সকলের আশ্বাস তারা পান, কিন্তু সাহায্য পান না। সেই জায়গা থেকে এই ঘোড়ার গাড়ি সংগঠনের যে মূল কাণ্ডারি প্রবাল মুখার্জি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন। চলুন তার সাথেই জেনে নিই কথা বলে যে এই মুহূর্তের পরিস্থিতি কি দাঁড়িয়ে রয়েছে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, স্বাগত শাইন টিভি 24x7-এ। এই মুহূর্তের একদম আমি পুরনো ইতিহাসে যাচ্ছি না, লকডাউন, করোনা, সমস্ত কিছু বন্ধ, তারপরে আবার স্বাভাবিক হয়েছে সব কিছু, সেই জায়গা থেকে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি? হ্যাঁ, এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে এই কিছু কিছু কাজ আমাদের চালু হয়েছে, যেরকম দুর্গা পুজো, কালী পুজো সব বন্ধ হয়ে গেছিলো, কোনো কিছু বিসর্জন টিসর্জন হয়নি, যেগুলো আমাদের মেন ফাংশন থাকতো। বিয়ের কাজ একটু একটু চালু হয়েছে, এই 2 দিন হয়েছে। ভিক্টোরিয়াতে অল্প অল্প লোক আসছে, সবে ভিক্টোরিয়া খুলেছে, আসছে, সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি। ডিসেম্বর মাসে আমাদের প্রচুর রোজগার হতো ওখানে, সেটার উপরে নির্ভর করে এখন এগোচ্ছি। সবাই এখানে ঘোড়ার গাড়ি যারা আছে, এই ঘোড়াকে খাইয়ে ঠাইয়ে এসব করে সবাই অনেক দেনা হয়ে রয়েছে সবাই। এখন রিকভারি এখান দিয়ে করতে হবে সবাইকে। এখানে সব লোক অনেক কষ্টে কাটিয়েছে, অনেক, কেননা কেউ কেউ হয়তো কিছু লোক এসে কিছু সাহায্য এদের করে গেছে, কোনো সরকারি সাহায্য কিছু হয়নি। দ্বিতীয় হুগলি সেতুর নিচে অস্থায়ী বসবাস তাদের, সেখানেই তাঁবু বেঁধে বাসা গড়েছেন তারা। আদতে নিজের বাড়ি কোথায় সেই প্রশ্ন করতে উত্তর আসে এটাই তাদের বাড়ি। শুধু মাঝে মাঝে সরকারের নির্দেশ পড়লে আশেপাশে সরে গিয়ে ক্ষণিকের বাসা বাঁধতে হয়। অভিযোগ, বাম সরকারের সময় থেকেই কেউই সাহায্যের জন্য পাশে এসে দাঁড়ায়নি। এমনকি বাম আমলের পর তৃণমূল সরকারেরও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। কি চাইছো তোমরা সরকারের কাছ থেকে? তোমাদের খাওয়া, ঘর বাড়ি এইসব আমরা চাইছি। আমাদের খাবার কষ্ট হচ্ছে, খাওয়া দাও, আমাদের একটা ভালো থাকার জায়গা দাও, থাকবো আমরা এই ব্রিজের তলাতে সরে। করোনার আগে রোজগার থাকতো অন্তত দিনে 500 থেকে 1000, কিন্তু এখন তাও নেই বললেই চলে। অভিযোগ, দীর্ঘ লকডাউনে সরকার থেকে পাশে এসে দাঁড়ায়নি কেউই। হেস্টিংসে না খেতে পেয়ে মারা গিয়েছে প্রায় 7 থেকে 10টি ঘোড়া। আমফানে ভেঙে গিয়েছে একাধিক ঘোড়ার গাড়ি। কিন্তু সেগুলিকে পুনরায় ঠিক করে ব্যবসায় ফিরবেন কিভাবে? উত্তর নেই তাদের কাছেও।
সাহায্য পাওয়ার জন্য? প্রথম কথা, আমাদের কোনো ইউনিয়ন কোনোদিনই ছিল না। ইউনিয়ন করেনি, যে যার ইউনিয়ন রাজনীতি তাদের কাছে থাকে। এখানে আমরা একভাবে চলি। কোনো অসুবিধা হলে আমরা নিজেরাই ফেস করেছি, বরাবর নিজেরাই ঠিক করেছি। আমরা কোনোদিন কারোর কাছে যাইও নি, কাউকে লাগেও নি। এই প্রথম ঘোড়ার গাড়ির লোককে মাথা নত করতে হয়েছে, যে আর পাচ্ছি না। কোনো ভিআইপি আসলে পরে আমাদের সবসময় আগে আমাদের সরানো হয়। এই ভিআইপি আসছে ভিক্টোরিয়ার সামনে, অমুক দিল্লির নেতা, দিল্লি নেতা লেগেই রয়েছে এখন। আসলেই ঘোড়ার গাড়িকে হাঁটাও, সে আসবে ভিক্টোরিয়া দেখতে। এবার সে আমাদের সারাদিনের রোজগার শেষ। ঘোড়ার গাড়ি কী অসুবিধা? কারণ ঘোড়ার গাড়ি একটা গার্ড দিয়ে উনি ঘুরে চলে যাক, ঘোড়া গাড়িকে হাঁটিয়ে দাও। মিটিং তো দুনিয়ার লেগে থাকবে ওখানে, তাহলে ঘোড়া গাড়ি আগে হাঁটাও। এখানে প্রধানমন্ত্রী নামছে, উনি তো কবার আসে উনি তার ঠিক নেই। এই প্রধানমন্ত্রী এখানে নামবে, ওখান দিয়ে ঘোড়া গাড়ি বন্ধ। না, এই পুলিশকে চাপ দেয়, ওনাদের যে দিল্লির সিকিউরিটি আছে যেগুলো সরাতে হবে, এরাও বাদ দেয়। এরা জানে কিচ্ছু হবে না। কলকাতা পুলিশ এতটা জানে যে ও যদি ঠিক রাখে, ও ঘোড়া গাড়ি জানে ও কিচ্ছু হবে না, কিন্তু এদের চাপের উপরে এদের করতে হয়। বংশ পরম্পরায় চলে আসছে এই ব্যবসা। আবার কেউ কেউ বিভিন্ন অসামাজিক কাজে নিজেকে জড়িয়ে পড়া থেকে বাঁচতে নিজেদেরকে এই ব্যবসার সাথে যুক্ত করেছেন। এখনো বন্ধ ভিক্টোরিয়ার দরজা, ময়দান খালি বললেই চলে। তাও কিছুটা স্বস্তি, আর লকডাউন নেই। যদি কিছু रोजगार হয়। टुकटक चल रहा है। लॉकडाउन का वजह से हम लोग 8 महीना घोड़ा को बैठा के खिलाए। अभी हाल फिलहाल 1-2 महीना चालू उसे जो हो जा रहा। चालू होने के बाद भी कुछ ठीक हुआ नहीं, वो जो है वैसा ही चल रहा। घोड़ा को अपना घर से खाना खिला दे, एक तो टीम मारो, घोड़ा ही पैसा खा लिया पूरा। একই সাথে ঘোড়ার গাড়ি ভাড়া নেওয়া হয় বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠান, সিনেমার শুটিং এর কাজে। কিন্তু এখন সেটাও নেই। হেস্টিংসের সামনে দাঁড়িয়ে রয়েছে জীর্ণ ঘোড়াগুলি। শত সমস্যার মধ্যে মালিকরা নিত্যদিন নিজেরা না খেতে পেয়েও ঘোড়াগুলির মুখে খাওয়ার তুলে দিচ্ছে। কিন্তু তাদের কথা মতন এটা তো কলকাতার প্রাচীনতম ঐতিহ্য। এটাকে টিকিয়ে রাখতে কি কোনোদিনই কোনো সরকার পাশে এসে দাঁড়াবে না? শাইন টিভি 24/7 এর পেজে আপনি আপনাদের সমস্যা তুলে ধরলেন। আমরা আশা করব যে এই সংবাদের মাধ্যমে এই তাদের পরিস্থিতি, এই যে ঘোড়ার ব্যবসা করা, শুধুমাত্র শুধু একটা ঘোড়ার ব্যবসা করার পিছনে আমরা অনেকেই শুধু সামনেটা দেখি, ঘোড়ার গাড়ির চেপে সফরিটা দেখি, কিন্তু এর পেছনে যে শয়ে শয়ে মানুষ, বলা বাহুল্য প্রচুর মানুষ নিত্যদিন অনেক সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, অনেক অসুবিধার মধ্যে দিয়ে নিজেদের জীবনযাপন করছেন, তা আমরা আজকে শাইন টিভি 24/7 এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব কোনো না কোনো দিন এই পরিস্থিতি কাটিয়ে তারা এক সময় খুব ভালোভাবে, খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের জীবন আবার কাটাতে পারবেন এবং জমিয়ে সেই পুরনো কলকাতার মতন ঘোড়ার ব্যবসা করতে পারবেন। ক্যামেরায় সোহমের সঙ্গে আমি অর্পিতা, শাইন টিভি 24/7 কলকাতা। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের মামলায় মুকুল রায়কে চার্জশিট দিল সিআইডি। কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় আগেই বিজেপি নেতা মুকুল রায়কে সন্দেহভাজনদের তালিকায় রেখেছিল সিআইডি। আর শনিবার বিধায়ক খুনের ঘটনায় মুকুল রায়কে অভিযুক্ত করে রানাঘাট আদালতে চার্জশিট জমা দিল সিআইডি। 2019 সালের 9 ফেব্রুয়ারি নিজের বাড়ির কাছে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই খুনের মামলায় তদন্ত শুরু করে শনিবার মুকুল রায়কে অভিযুক্ত করে চার্জশিট দিল সিআইডি। কেস নাম্বার 56 ডেটেড 10/2/19। এটা কমপ্লেনেন্ট ছিলেন মিলন সাহা এবং ঘটনাটা হচ্ছে আপনারা জানেন গত ইংরাজি 9/2/2019 তারিখ এই কৃষ্ণগঞ্জ
বিধানসভা কনস্টিটিউয়েন্সির যিনি এমএলএ, নাম হচ্ছে সত্যজিৎ বিশ্বাস, ইনি খুন হয়ে যান। এই খুনের ঘটনার প্রেক্ষিতে এই মামলাটা সৃষ্টি হয়। সেই মামলাতে ইতিমধ্যে মূল চার্জশিট জমা পড়েছে, তার পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। আজকে আবার আরেকটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ল। সেখানে মুকুল রায় বলে একজনকে চার্জশিটেড করা হয়েছে। সিআইডি থেকে তার নামে চার্জশিট জমা দিয়েছে এবং সেই চার্জশিট কোর্টে জমা পড়েছে লার্নেড এসিজিএম কোর্ট রানাঘাটে, এবং লার্নেড কোর্ট ওই চার্জশিটের ভিত্তিতেই তার বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। এই আপডেট মানে এই পর্যন্ত এই অবস্থা হয়ে আছে। নিউ টাউনের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 4। নিউ টাউনের রাতের শহরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 4। ঘটনাটি ঘটেছে নিউ টাউনের রাম মন্দিরের কাছে একটি নির্জন মাঠে। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ইকোপার্ক থানার পুলিশ। গতকাল রাতে নিউ টাউনের রাম মন্দিরের কাছে একটি নির্জন এলাকায় ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, একজন যুবক ওই নাবালিকার পূর্ব পরিচিত ছিল। পূর্ব পরিচিত ওই যুবক নাবালিকাকে বাড়ি থেকে ডেকে আনে। অভিযুক্তদের আজ বারাসাত আদালতে তোলা হবে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই গণধর্ষণ কাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চালাবে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশের নিরাপত্তা নিয়ে নিউ টাউনের মতো একটি জায়গায় কিভাবে গণধর্ষণের ঘটনাটি ঘটল। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে মানুষকে জাগাতে দুয়ারে দুয়ারে বিজেপি। শাসক দল তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের পাল্টা কর্মসূচি বিজেপির গৃহযাত্রা। শনিবার উত্তর 24 পরগনা জেলার বারাসতের সত্যনারায়ণ পল্লীতে গৃহযাত্রার সূচনা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন দুপুর 12টা নাগাদ তিনি সত্যনারায়ণ পল্লীতে কামাখ্যা মন্দিরে পুজো দেন এবং তারপর মন্দির সংলগ্ন বেশ কিছু বাড়িতে যান এবং বাসিন্দাদের হাতে আর অন্যায় নয় স্লোগান সংবলিত লিফলেট তুলে দেন। এদিন সকালে বারাসাত রথতলা ময়দানে জমায়েত হন কয়েকশো বিজেপি কর্মী। সেখান থেকে বাইক মিছিল করে বিজয়বর্গীয়কে স্বাগত জানান বিজেপি কর্মীরা। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় জানান, মানুষের সাথে সংযোগ রক্ষার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যে যে অন্যায় ঘটে চলেছে প্রতিদিন সেই অন্যায়ের প্রতিবাদে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে মানুষকে জাগানোর প্রয়োজন। সেই কারণেই এই গৃহযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। प्रदेश में और ना अन्याय घर घर संपर्क प्रारंभ हो रहा है भारतीय जनता पार्टी के द्वारा। जिस तरीके से ममता जी के शासन में गोल माफियाओं को संरक्षण दिया गया, बाइकों के द्वारा सेंड माफियाओं को संरक्षण दिया गया, बाइकों के द्वारा काऊ तस्करी को संरक्षण दिया गया, बाइकों के द्वारा गोल्ड तस्करी को संरक्षण दिया गया, भाइकों के द्वारा सिंडिकेट राज के माध्यम से जनता का जिस प्रकार शोषण हुआ, यहाँ तक कि प्रधानमंत्री जी ने अल्फान तूफान के दौरान 1000 करोड़ रुपया जो भिजवाया था उसमें भी भ्रष्टाचार हुआ है। और ये मैं नहीं कह रहा हूँ, ये पश्चिमी बंगाल की हाईकोर्ट ने केक को जांच के आदेश दिए हैं। जब सिंगल बेंच ने जांच के आदेश दिए तो ममता जी की सरकार डबल बेंच में गई और डबल बेंच ने भी कल तूफान में हुए भ्रष्टाचार के लिए केक को जांच के आदेश दिए हैं। हम पहले से ही कह रहे थे कि प्रधानमंत्री जो पैसा भेजते हैं, ममता जी भ्रष्टाचार करती है, गरीबों तक पहुंचते नहीं है। चावल जो प्रधानमंत्री जी ने मुफ्त में भेजा वो ममता जी की सरकार चावल गरीबों तक नहीं पहुंचाई। ये चावल चोर सरकार भी है। जहां तक इस सरकार का 9 साल का कार्यकाल है वो भ्रष्टाचार से भरा हुआ है।
परिवारवाद से भरा हुआ है, जनता के शोषण से भरा हुआ है और तुष्टीकरण से भरा हुआ है। और इसलिए इस सरकार के खिलाफ पूरे प्रदेश में भारतीय जनता पार्टी और ना अन्याय, अब अन्याय बर्दाश्त नहीं होगा। आज वो कार्यक्रम का प्रारंभ किया है, आज इसकी शुरुआत करने में यहाँ पर आया हूँ। सारे प्रदेश में हमारे प्रमुख नेता हर जिले में इस कार्यक्रम की शुरुआत कर रहे हैं। স্বামীকে গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার কালিকাপুরে। ধৃতের নাম মহারানী সাপুই। ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে স্বামী বাবলুকে মারার চেষ্টা করে তার স্ত্রী মহারানী সাপুই। প্রাণ বাঁচাতে সে চিৎকার করলে তাদের ছেলে ও প্রতিবেশীরা দৌড়ে এসে ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে। বাবলুর অভিযোগ, সংসারে কোনো অশান্তি হলেই তাকে মারধর করত স্ত্রী। বিভিন্নভাবে তার উপর অত্যাচার করা হতো। কখনো কোদালের কোপ, আবার কখনো বা কাস্তের কোপে আহত হয়েছেন তিনি। বাবলু প্রতিবাদ করলেই তাকে পুলিশের ভয় দেখানো হতো বলে অভিযোগ। মহারানীর আচরণে বাবলুর পরিবার সহ এলাকার বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে পড়েছিল। কালিকাপুরের বাসিন্দা বাবলু সাপুইয়ের সাথে ৩০ বছর আগে বিয়ে হয় মহারানীর। বিয়ের পর থেকেই প্রতিনিয়ত বাবলুকে অত্যাচার সহ্য করতে হতো বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বাবলুর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মারধরের ব্যবহৃত দড়ি, বাটাম, কোদাল এবং শিলনোড়া। স্কুল ঘরে শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। স্কুলের ভেতর থেকে এক শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আসানসোলের কুলটি থানার শবনপুর ফ্রি প্রাইমারি স্কুলে ঘটনাটি ঘটেছে। মৃত শিক্ষকের নাম কৃষ্ণেন্দু সিংহ। জানা গেছে শুক্রবার স্কুলে এসেছিলেন ওই শিক্ষক। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয়। স্কুলে গিয়ে ওই শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তারপরেই তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এসে দেখলাম ওরকম। আপনার কে হয় যিনি ইয়ে করছেন? দাদা। কি অবস্থায় উদ্ধার হলো? আমি যখন এসেছিলাম তখন বলছিলেন। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা স্কুলের উপরের ঘরটাতে। উনি কি এই স্কুলের শিক্ষক ছিলেন? হ্যাঁ। কি নাম ছিল? কৃষ্ণেন্দু সিংহ। কি কারণে হয়েছে কি মনে করছেন? কারণ আমি জানি না। আপনি কে হন? আপনি কে হন? আমি ভাই। কি কারণে এরকম একটা ডিসিশন নিল কিছু বুঝতে পেরেছেন? কয়েকদিন ধরে খুব টেনশনে ছিলেন। কি কারণে? কিছু মানসিক অবস্থা? মানসিক সমস্যা নয়, বিএলওর ডিউটি নিয়ে। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। বিরতির পর আসানসোলের বারাবণীতে বিজেপি টিএমসি সংঘর্ষে বোমাবাজি। বারাবণী থানার অন্তর্গত জামগ্রাম এলাকায় আয়োজিত আর নয় অন্যায় সমাবেশে বিজেপি কর্মীদের উপর বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। হামলার সময় মুড়ি মুড়কির মতো বোমা পড়তে দেখা যায়। রাস্তায় গড়াগড়ি খায় বোমা। পরে বেশ কয়েকটি মোটরসাইকেল ও অফিস ভাঙচুরও করা হয়। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘুরুই জানান যে টিএমসি কর্মীরা তাদের সমাবেশে হামলা করে এবং গুলি চালিয়ে তাদের উপর বোমা নিক্ষেপ করে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, দুয়ারে সরকার সরকারি প্রোগ্রামকে বানচাল করতে অশান্তি পাকাতে এসেছিল বিজেপি।
বোম ছুড়েছে, 2 জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, তাকে আমি হসপিটালে রওনা দিচ্ছি। কতজন আপনাদের আহত হয়েছে? 5 থেকে 7 জন গুলি লেগেছে, বোম লেগেছে। তৃণমূলের গুন্ডারা পুলিশকে বলার পরেও কোনো পদক্ষেপ নেই। পুরো পুলিশের পদক্ষেপ নেই। আমাদের কয়েকজন ছেলে হসপিটালাইজড আছে, তাদের বোম লেগেছে, বিজেপি গুন্ডা বাহিনী বোম নিয়েছে। তারা কি ফায়ারিং করেছে? ফায়ারিং করেছে আপনাদের উপর? বরাবরকে অশান্ত করার চেষ্টা করছে। ফায়ারিং করেছে আপনাদের উপর? ফায়ারিং করেছে। আমাদের কত বড় মরদ আর কত বড় বোম সিস্টেম দেখুন। দেখছি মানুষের উন্নয়ন করে ভোট নেই, আমরা বেমানি করে গুন্ডা বাহিনী করে। আজকে পানুরিয়াতে এবং জামগ্রামে দুয়ারে সরকারের প্রোগ্রাম চলছে, সেটিকে ডিস্টার্ব করার জন্য দিলীপ ঘোষ এবং নরেন্দ্র মোদীর গুন্ডা বাহিনী অরিজিৎ রায় আর মলয় উপাধ্যায় নাকি এখন নেতা এখন বোঝাচ্ছে। তার নেতৃত্বে আজকে বোম পিস্তল নিয়ে আমাদের ছেলেগুলোকে মারা হয়েছে, তাদের গাড়ি পুরান দেওয়া হয়েছে। এখন নেতাদের প্রায়শই মহিলা নর্তকীদের সাথে নাচতে দেখা যায়। সম্প্রতি এরকম ভিডিও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমরা। এবার ছত্তিশগড়ের এক কংগ্রেস বিধায়কের অনুরূপ একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বিধায়ককে খুব মারাত্মকভাবেই নাচতে দেখা যাচ্ছে। আসলে ছত্তিশগড়ের কোরিয়া জেলা ভারত সোনাহাটের বিধায়ক ও সাংসদ সচিব গুলাব কামরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে কংগ্রেস বিধায়ক মঞ্চে নর্তকীর সাথে নাচছেন। শুধু তাই নয়, বিধায়ককে নাচতে দেখে তার সমর্থকরা হাততালি ও নোট উড়িয়ে দিচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বিরোধীরা কামরোকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। খবরে বলা হয়েছে, কংগ্রেস বিধায়ক গুলাব কামরো একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার বিধানসভা কেন্দ্রে ঘুটরা গিয়েছিলেন। একই বিয়ের অনুষ্ঠানে ছত্তিশগড়ের বিখ্যাত শিল্পী মানিকপুরের আঞ্চলিক গান হামারা প্যার তুমারা প্যার বাজছিল। বিধায়ক এই গানটি শুনে নিজেকে আর থামাতে পারেননি, মঞ্চে উঠে একেবারে নাচতে শুরু করে দিয়েছিলেন। তিনি মঞ্চে উঠে নৃত্যশিল্পীর সাথে প্রচুর নাচেন। তার নাচের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবেই ভাইরাল হয়ে উঠেছে। শাইন নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।